গণভোটের সামনে দুটো চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। একটি হচ্ছে একই দিনে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট, আরেকটি হলো 4টি ভিন্ন মতের ওপর একটি হ্যাঁ বা না ভোট দেয়া। গণভোটের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা না হলে না ভোট বেশি পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এতে জুলাই সনদ বাস্তবায়ন ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য তাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে যুক্ত হচ্ছেন নির্বাচন বিশ্লেষক আকামা সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। গণভোট নিয়ে আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন? জি, প্রথম যেটা বললেন আপনি যে দুটো চ্যালেঞ্জের ভিতরে যে একই দিনে গণভোট হওয়া এবং জাতীয় সংসদ নির্বাচন হওয়া, আমি এটাকে বরঞ্চ চ্যালেঞ্জ মনে করি না। এটা একটা সুবিধাজনক দিক হচ্ছে যে আপনি ভোটারকে পেয়ে যাচ্ছেন। অতীতে যেটা হয়েছে যে ভোটার উপস্থিত না থাকলেও প্রচুর ভোটার দেখানো হয়েছে প্রথম দুটো গণভোটে। তৃতীয় যে গণভোটটা হয়েছে 1991 সালে, সেখানে আপনার ব্যাপক প্রচারণা থাকলেও মাত্র 35% ভোটার উপস্থিত ছিলেন। এখন আমাদের গড়পড়তায় একটা নির্বাচনে 65 থেকে এই 72-75% ভোট কাস্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হয়, তাহলে ভোট দুটোর সমান সমান ভোট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে গণভোটে আপনার এই যে বাহুল্য ভোট হয়েছে বা ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই দোষারোপটা করার সুযোগ থেকে গণভোট মুক্ত পাবে। এটা হচ্ছে প্রথম দফা। ফলে আমি মনে করি যে দুটো ভোট একদিনে হওয়াতে এটা একদিক থেকে লাভ একটা। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এই গণভোটে মানুষ আসলে ভোট দেওয়ার জন্য কনফিউশনে পড়ে গেছে। সেটা হলো যে আমি যদি ধরেন যে আমি দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ আমি চাই না, ব্যক্তিগতভাবে একজন লোক চান না, যে তিনি চান না যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলেও তিনি চান না যে পিআর দ্বারা নির্বাচিত হোক, কিন্তু তিনি চান যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হোক। তাহলে তিনি কি করবেন? আবার যেমন ধরেন যে এখানে একটা চমৎকার একটা বিরোধ দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর ভেতরে। সেটা হচ্ছে 1923 সালের আপনার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এটা সংশোধন করবার জন্য প্রস্তাব করা ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, কিন্তু বেশ কয়েকটা রাজনৈতিক দল এখানে স্ট্রেট না করে দিয়েছে, এটা সংশোধন করা যাবে না। যারা না করেছে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কে সংশোধন করতে, তারাই কিন্তু আবার এখন ভোট চাচ্ছে হ্যাঁ পক্ষে। তার মানে তারা নিজের বিরোধিতায় নিজেই করছেন। সাধারণ ভোটারও কনফিউশনে অনেকে পড়বে। অনেকে একটা শঙ্কার কথা বলছেন যে গণভোটের যে বিষয়গুলো অবশ্যই সেগুলো সহজভাবে যদি উপস্থাপন করা না যায় তাহলে না ভোট পড়ার শঙ্কা বেশি। আপনি সেটি মনে করেন কিনা? শুনেন, এটা হচ্ছে যে সহজ কথা বলতে আমার সহজে, সহজ কথা যায় না বলে সহজে। এই 84টা প্রস্তাবকে আপনি কোনোভাবে সহজ করতে পারবেন না। যেটা হতে পারত সেটা হচ্ছে যে জাতীয় সংসদে অনুমোদন হওয়ার পরে সংসদ কিছু প্রস্তাব অনুমোদন করত, করার পর হতো যে এগুলো না আপনি প্রস্তাব আপনি খুলনা, সরি, আপনি ফরিদপুর আর কুমিল্লা বিভাগ হবে কিনা সেটাও আপনার জাতীয় এই জুলাই সনদের একটা এজেন্ডা। তাহলে আপনি হচ্ছে কি, যদি কেউ মানুষজন বলে যে আচ্ছা জুলাই সনদে আমি ভোট দিয়েছি হ্যাঁ পক্ষে, তার মানে আমি দুটো বিভাগকে আমি করবার প্রস্তাবে সম্মত হয়েছি। তাহলে ভবিষ্যতে যদি যশোর বিভাগ করতে চান, তাহলে কি আবার আপনি তার জন্য গণভোট করবেন? বা আপনি যদি মনে করেন এই প্রস্তাব না হয়ে গেল, ফরিদপুর আর কুমিল্লা বিভাগের এই প্রস্তাব আপনি গণভোট না হয়ে গেল, তাহলে কি আপনি ফরিদপুর আর কুমিল্লা বিভাগ করবেন না প্রশাসনিক কারণে? আমি তো অবাক। আর সবচেয়ে বড় একটা জিনিস যেটা কেউ আলোচনা করছে না, 84 নম্বরে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, খুব মজার বিষয় হচ্ছে যে এখানে দুই বিপরীতধর্মী দল, জামাতে ইসলামী এবং বাম গণতান্ত্রিক ফ্রন্ট ঐক্য, তারা নিজেরা এটাকে সমর্থন করেছে। মানে এই দুই বিপরীতমুখী দল এটাকে সমর্থন করেছে, মানে এটা নার পক্ষে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ। এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটা খায় না গায়ে মাখে, মানুষ কেউ কিছুই বোঝে না। আপনি হ্যার পক্ষে ভোট দেবেন না নার পক্ষে ভোট দেবে, আপনি কোনো ব্যাখ্যা কেউ দিচ্ছে? আপনার জুলাই সনদেও কিন্তু ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের কোনো ব্যাখ্যা নেই। এটা কি জন্য, কি এটা কি করব, এটা দিয়ে কি হবে না হবে। তো এটা যদি মানুষ আ নাই আরেকটি বোঝে, আরেকটি বিষয় তাহলে একটু কেন ভোট জানতে দিতে চাই। যাবে? যদি গণভোটে না জয়ী হয়, সেক্ষেত্রে কি হতে পারে? দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? সেটা হতে পারে। কারণ যদি জিতে যায়, না জিতে গেলে এখানে কিন্তু আপনার একটা পরাজিত শক্তি এখানে আছে। সেই পরাজিত শক্তি তখন এই নাটাকে কাজে লাগাবে। ফলে এটা কিন্তু একটা বুমেরাং হয়ে যেতে পারে। এই খেলাটা
না খেলাই উচিত ছিল। জাতীয় সংসদ যেটা নির্বাচিত হবে, তারা নির্বাচিত হওয়ার পরে যে প্রস্তাবগুলো আপনার যেটা যেমন ধরেন আইন পাস করেছে গণভোট হওয়ার জন্য, কারণ সংবিধানে গণভোটটা নেই। তা ঠিক আছে, আপনার যেটা নতুন যে সংসদটা হবে সেই সংসদ সংবিধানে গণভোটের প্রশ্নটা তারা নিয়ে এসে এই বিধানটা নিয়ে এসে তারপরে যেটা যেটা সংশোধন করবা সংবিধানে, মূলত সাংবিধানিক প্রশ্নগুলো তো এখানে আসবে, অন্যগুলো তো গণভোটের প্রশ্ন না। আপনার ওই ফরিদপুর কুমিল্লা বিভাগ হবে কিনা এটার জন্য গণভোটের কিছু দেওয়া আছে না, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট পরিবর্তন হবে কিনা এটার জন্য গণভোটের কোনো দরকার নেই। তো এগুলোকে আপনি কেন গণভোটে এনেছেন? তো এই জিনিসগুলো যেটা সাংবিধানিক যে বিষয়গুলো কেবলমাত্র সেগুলো আপনি হচ্ছে দিয়ে গণভোটটা ভোটের পরে হতে পারতো, যদি জি। সেই সংসদ এটাকে অ্যাপ্রুভ করে। আর এখন আপনি গণভোট বললেন যে হ্যাঁ, মজার ব্যাপারটা কি, আপনি গণভোটে আপনি হ্যাঁ জয়যুক্ত হলো এবং রাজনৈতিকভাবে সেই দল জয়যুক্ত হলো যারা আপনার এই বিধানগুলো কার্যকর করতে রাজি না। আপনি কি ২৭০ দিনে স্বয়ংক্রিয়ভাবে এটা ইয়ে হয়ে যাবে? এটা কি মুরগির ডিম যে তা দিচ্ছেন আপনার ২৭ দিনের দিন মুরগির ডিম ফুটে যাবে? এটা তো তা না। স্বয়ং আপনার এই যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা যে সরকার থাকবে সেই সরকারকে সাইন করে বিজি প্রেসে পাঠাতে হবে, তারপরে এটা সংবিধানে আসবে। বলে দিলাম ২৭০ দিনে সংবিধানে সংযুক্ত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এত তো সোজা না। এত সোজা হলে তো আর এত কিছু জি, ঘটতো জনাব না। সাইফুল ইসলাম চৌধুরী, আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।